অনেক কিছু কথা ওনাকে বলেছি, সেগুলো আমি শুনিনি। ওনারা এসপিআর তো, ওনাদের সাথে আলাদা ভাবে কথা হয়। আমার যে কথাটা কানে লেগেছিল, ইষ্টভীতি করে তো, আর ওই আর ভালো জায়গা, আর কি ভালো জায়গা নেই, এই দুটো কথা। তার পরিপ্রেক্ষিতে দিয়ে তারপর ওই ইসিজি টেকনিশিয়ানকে দিয়ে একটা কাগজে লেখা করিয়েছে ওরা, এই পেশেন্টের হার্টের গোলমাল, এটা এখানে অপারেশন করা যাবে না। ওনারা লিখে দিল এটা পিজি। তখন পিজিতে খবর নিয়ে দেখলাম পিজিতে কোনো বেড নেই, কোনো কিছু অবস্থা নেই। মানে কোনো সুপার ছাড়া ওখানে দালাল চক্র আছে, দালাল চক্র ছাড়া ওখানে পেশেন্ট ভর্তি করা মুশকিল। আমরা তৎক্ষণাৎ কোন রকম ভাবে যোগাযোগ করে, যা হোক করে সেই এসি ফার্স্ট ক্লাসের টিকিট আমরা 5 জন গেছি ওই ভেলোর, ওই অবস্থাতেই। তার আগে ঘটনাটা বলি, যেটা তারপর দিনের ঘটনা। যদি আমি সকালে খাবার নিয়ে গেছি, তখন আমি ওই দীপালি মা আপনাদের বেড়ে আছে, আমাকে বলছে, আমি সকালবেলা যখন ভোরবেলা ইষ্টভৃতি করেছি বেডে বসে, এখানে তো ঘুম হচ্ছে না। তো দিয়ে আমি ভোরবেলা ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে যাওয়ার পর ঘুমাতে ঘুমাতে দেখছি দেখো আমার পেটটা হয়তো কেমন পুড়ে গেছে, পেটের একদম লোম টোম গুলো পুড়ে গেছে। দেখো কেমন যেন একটা আগুন এসে পেটটা পুড়ে গেল। আমি বললাম, সে কি? কিন্তু দেখো দেখো ও পেটটা একটু কাপড়টা শুয়ে দেখাচ্ছে। আমরা এটা ফিমেল ওয়ার্ড, এখানে আমার তো তোমার নেড়ে দেখাতে চলবে না, এই ঢুকেছি এটাই মানে খুব আমি এভাবে দেখছি, সত্যি লোমগুলো পুড়ে গেছে, গুড়ি গুড়ি হয়ে গেছে। ওই যে শিশু দাদা ওই কথাটা বলেছিলেন একবার, যে ইষ্টভীতি করে তো, এই কথাটা এখানে খুব প্রযোজ্য, আমার যেটা মনে হয়েছে। আর ভালো জায়গার কথা ওই বলেছেন। তারপর আমরা ওই যে যথারীতি ভেলোরের প্রিপারেশন নিয়েছি, ভেলোরে গেছি। ভেলোরে প্রথমেই হার্টের ডাক্তার, কোনো উপায় নেই, লিখে দিয়েছেন এখানে যে হার্টের গোলমাল আছে। হার্টের ডাক্তার সে ডক্টর পল ভি জর্জ, তাকে গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট করি। তিনি আমাদের পেশেন্টকে দেখেই হো হো করে খানিকক্ষণ হাসলেন। হাসিটা আমার খুব মানে একটু মানে ভালো লাগলো হাসিটা। হো 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 করে হাসছেন আমাদের, মানে সে মানে একটা মানে খুব চেনা জানা মানুষের মতো। দিয়ে তারপর আমি ইতস্তত ভাবে সেই ওনার যে অ্যাসিস্ট করে একটি ম্যাডাম, এই একটা সিস্টার, সিস্টার বলছি যে সিস্টার, আমরা তো ইংলিশ হিন্দি তামিল কিছু জানি না, বাংলা ছাড়া পাতি বাঙালি আমরা। আপনি স্যারকে একটু আমার কথাগুলো আপনার স্যারের ভাষাতে কনভার্ট করে বুঝিয়ে দিবেন। তখন ডক্টর পল ভিজে আরো হো হো করে হাসলেন। দিয়ে উনি বাংলাতে বলছেন, আপনি আমাদের আপনারা আমার পেশেন্ট নন, আমার কাছে ক্লিয়ারেন্স নিতে এসেছেন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ। আমি বললাম, আপনি তো স্যার খুব ভালো বাংলা বলছেন। বলছে, হ্যাঁ আমি সব জানি। বলছে, এই তামিল এ কিছু জানে না, কাকে আপনি বলছেন? আমাকে বলুন যা বলার। এমনি করে বলছে, আমাকে যা বলার বলুন। এই বলছে। আমি একটা মনের সাহস পেলাম, যেখানে বাংলা কথা বোঝার মতো বাঙালি মানুষ না হলেও দিয়ে উনি বলছেন, এখানে আমাদের বাংলা ক্লাস হয়, আমরা সব বাংলা বুঝি, এখানে আমাদের বাঙালি পেশেন্ট খুব বেশি হয়। দিয়ে ওনার কাছ থেকে যথারীতি সমস্ত কিছু ক্লিয়ার হলো, সবকিছু হলো, ক্লিয়ারেন্স হলো। উনি লাস্টে ক্লিয়ারেন্স দিলেন যে হার্টের কোনো রোগ ওনার নেই, কোনো হার্টের রোগ নেই। তারপরে এবার মেন ট্রিটমেন্ট আরম্ভ হয়ে গেল যথারীতি, যেটার জন্য আমাদের গেছি, ওই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে পেটের ভিতরে কি একগুচ্ছ টিউমার, তার থেকে ওই একটা হয়তো বড় আছে এবং ছোট ছোট অনেকগুলো আছে, আঙুর থোড়ার মতো, এরকম আর কি। সেটার যে CA-125 হয়েছে ব্লাড থেকে পরীক্ষা, সেটাই কিন্তু পজিটিভ বেরিয়েছে, যেটা বলে কার্সিনোমা অ্যান্টিজেন টেস্ট, যেটা বলে ক্যান্সার পজিটিভ। তো সেই অবস্থার মধ্যে ওখানে আবার অনেক টেস্ট হলো, টেস্ট হতেই থাকছে। তো তৎকালীন সময় আমার 2.5 লাখ টাকার উপরে খরচা হয়ে গেছিল, ওই 15-16 বছর আগে। তো টেস্ট হতেই থাকছে। আমি একদম শর্ট করে বলছি, বিস্তারিত বলতে গেলে টাইম কুলাবে না। তো দি- দিয়ে ওই আমার ডক্টর বৈভব লন্ডে, তার আন্ডারে আমাদের ভর্তি হলো। তিনি অর্ধেকটা চিকিৎসা করার পর 14-15 দিন পের করার পর, ওখানে অনেক পর পর ডেট দেওয়া হয় ভেলোরে। ওই চেন্নাইয়ের মতো তাড়াতাড়ি হয় না সবকিছু, যে 3 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে সেটা হয় না ভেলোরে। খরচা হয়, অথচ লেটও হয়। তো দিয়ে উনার আবার হয়ে গেল, উনি বিদেশ চলে গেলেন ট্রেনিং করতে। উনি আবার পেশেন্টকে অন্য ইউনিটে ট্রান্সফার করে দিয়ে গেলেন। সেই ইউনিট আবার থরলি শুরু থেকে সমস্ত কিছু চেক আপ, মানে আমার খরচা ডবল হয়ে গেল। যাক, তখন আমার অবস্থা হয়ে গেছিল ঠিকই। তো দিয়ে তারপর আবার সেই বিদেশি নিয়ে এক ম্যাডাম এসেছেন। তিনি একটার পর একটা টেস্ট করে যাচ্ছেন। আমার টাকাও ফুরিয়ে এসছে, টাকাও ফুরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে টাকা আমার কমে এসছে। তখন আবার খরচা হতে আমার কাছে আর হয়তো 60-65 হাজার টাকার মতো আমার কাছে হয়তো খুব জোর আছে। এরকম অবস্থার মধ্যে পড়েছে আর কি। তো দিয়ে সেই বিদেশিনী ম্যাডাম, তিনি একটা টেস্ট লিখলেন। অনেক টেস্টই করেছিলেন, সব বিস্তারিত বলতে গেলে অনেক কিছুই মানে সময় লেগে যাবে। তো তিনি আবার একটা টেস্ট লেখার পর আমাকে খালি আবার ডাকছেন, একবার একটা টেস্ট লিখছেন, একটা হলুদ স্লিপ, কোন লাল স্লিপ, এইসব দিচ্ছেন আর ধরছেন, বলছেন, যান এটা করে নিয়ে আসুন। আমি বাংলাতেই বললাম, আমি বললাম, ম্যাডাম
আমার পেশেন্ট এখন ওটি বাকি আছে, এত যদি একটার পর একটা টেস্ট লেখেন, একটার পর একটা পরীক্ষা লেখেন, তাহলে আমার টাকাতে কুলোবে? আমি পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? তো সেই ম্যাডাম আমার মুখে দিয়ে এভাবে তাকালেন একটু, তা কি ভাবলেন জানি না, একটা হলুদ স্লিপ এসে এনে আমাকে একজন ওই সিস্টার এসে ধরে দিলেন, ওই যে একটা কাউন্টারে নিয়ে গিয়ে জমা দিন। তো সেই তখন সেই চার্জটা ধরেছিলেন 7,500 টাকা, তিনি কিন্তু সেই চার্জটা আমাকে ওখান থেকে রিফান্ড করে দিলেন, ফেরত দিয়ে দিলেন। কি বুঝেছিলেন জানি না, ঠাকুরের কি লীলা কি দয়া আমি জানি না। তো তারপরে সেই ওখানে আবার ওই C-125 মানে ওই ক্যান্সারের সমস্ত টেস্ট হলো, কিন্তু টেস্ট ছিল কিন্তু সব নেগেটিভ। মানে ঠাকুরের দয়া, মানে কি ভাবুন আপনারা, যে এখানে বাঁকুড়াতে ওই বাঁকুড়ার রিপোর্ট ছিল না, ওটা কলকাতায় টাকা দিয়ে রিপোর্টটা করানো হয়েছিল। মানে দিয়ে ওই রিপোর্টটা সিরাম নাম শুনে থাকবেন, সিরাম, এত বড় মানে মানে প্যাথোলজি। তো সেই রিপোর্টটা ভেলোরে গিয়ে দেখছি কার্সিনোমা অ্যান্টিজেন টেস্টে কিছু নেই, কার্সিনোমা নেই, একদম আদৌ কার্সিনোমা নেই। তখন আমার মনে এত আনন্দ হলো। তো সেটাও একটা মানে কি বলবো, তার পরবর্তীতে অপারেশনের জন্য আমরা মোটামুটি ভর্তি করলাম। ওরা বলছে এক কাজ করুন, 45,000 জমা করে আসুন। আমার তখন আর মাত্র 5-7 হাজার টাকা এরকম আমার কাছে আছে আর কি। তো তাই ভর্তি করা হলো। আমি বললাম কি স্যার আরো কি টাকা লাগবে? বলছে সেটা তো বলা যাবে না, এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই, এটা অ্যাডভান্স নেওয়া হলো, আপনি টাকা ফেরতে পেতে পারেন, আবার টাকা লাগতেও পারে। তখন আবার আমি একটু আরো চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি, যে যদি আরো টাকা লাগে তাহলে কি কি করবো। সত্যি তো নিকটাত্মীয় স্বজন যারা ছিল মোটামুটি সকলের কাছ থেকে কম বেশি করে নেওয়া হয়েছে। তো সেই অবস্থার মধ্যে ভর্তি করার পর ওরা ওদের সিস্টেমে যথারীতি যীশু খ্রিস্টের নাম করে। আরেকটা আমি উপলব্ধির কথা বলবো, যেখানে ওই ভেলোরে যেখানে মোমবাতি জ্বলে, আমার দীপ্তিমা আছেন এখনো, উনি দেখতে পারবেন, সেখানে যীশু খ্রিস্টের যে এইভাবে ছবিটা দিয়ে আছে এইভাবে এই করে, আমি শ্রী ঠাকুর যখনই ওখানে যাই, সবাই তো ওই ওদের ভাষায় সব বলে, আমি কিন্তু সেই জয়গুরুই বলি, জয়গুরু বলছি, জয়গুরু যেহেতু জয়গুরু বলছি, সবাই আরো সব দেখছে শুনছে এরকম বলছে, এ জয়গুরু বলছে কেন, জয়গুরু বলছে কেন, ও তো কি বলছে ওদের ভাষায়, আমি তো কানও দিনই কর্ণপাত করি। আর আমি দেখতে পাচ্ছি যে ওই যীশু খ্রিস্টের ছবির মধ্যে শ্রী ঠাকুরের দেখবেন ওই ধুতি পাঞ্জাবি পরা একটা ছবি থাকে, আমি খালি সেই ছবি দেখতে পাচ্ছি, এটাই আর কি। সেই ছবি আমি মানে বারবার দেখতে পাচ্ছি যতবার যাচ্ছি। আমার মধ্যে এই একটা মানে তখন মানে অনুভূতি হয়েছে আর কি। তো তখন থেকে আমি বুঝতে পারছি যে না, আমার ঠাকুর কিন্তু আমার মানে সর্বময়। আর আমি কিন্তু যখন ভেলোর আসি, আমি শ্রী ঠাকুরের একটা প্রতিকৃতি, ওই ছোট প্রতিকৃতি আর কি, আমি কিন্তু ব্যাগে করে সাথে নিয়ে এসেছিলাম। সেই ব্যাগটা আমি কোথাও নামাইনি, কোথাও মাটিতে নামাইনি, সেই ব্যাগটা আমি কিন্তু বগলে ঘাড়ে কাঁধে চাপিয়ে বরাবর রেখেছি, যাওয়ার সময় তো আসার সময় তো সেভাবেই আমরা যাতায়াত করছি। তো তারপর পেশেন্টকে যখন ওটিতে নিয়ে যাওয়া হলো, ওদের নিয়ম, পেটটাতে হাত দিয়ে ওদের খ্রিস্টান নিয়েতে নিয়ে প্রার্থনা করা হলো, করা হলো, সবকিছু করা হলো ওদের সিস্টেমে, যে সিস্টেমে চলে আর কি, সেই সিস্টেমে করা হলো। প্রার্থনা করার পর ওরা উটিতে নিয়ে গেছে। উটি বললো আমরা কতক্ষণ উটি লাগবে টাইম, ওরা বললো মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগতে হবে, এটা ম্যাক্সিমাম টাইম, 1.5 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। তো তাতেও আমাদের একটু মনটা খারাপ হয়েছিল, যে এটাও একটা লং টাইম, এতক্ষণ ধরে টাইম, এই রেয়ার গ্রুপ ব্লাড, যদি ব্লাড লাগে এখানে এই বিদেশে এসে ব্লাড কোথায় পাবো? তো ওরা বললো যে হ্যাঁ ব্লাড তো দিতে হবে, আমাদের এখানে কিন্তু ব্লাড কিনতে পাওয়া যায় না, এখানে ব্লাড দিয়ে ব্লাড নিতে হয়। আমি অন্য গ্রুপেরও দেন, কোনো ক্ষতি নেই, তো কিন্তু ওই ব্লাড দিয়ে নিতে হয়। দিয়ে আমি আবার এখানকার দুটো মানুষকে, আমি নিজে একজন, আবার আরো দুটো মানুষকে, 3-4 জন মানুষকে ঠিক করে রেখেছিলাম এখানকার লোকাল স্থানীয়। তা আবার কি লোকাল স্থানীয় মানুষদের নিতে গেলে ওদের ওখানে লিস্ট করা আছে, ছবি দেওয়া আছে, দালাল টাইপের মানুষের হলে চলবে না, এমনি সাধারণ মানুষকে নিয়ে যেতে হবে। আমি খুঁজে সেটাও করেছিলাম। তো ব্লাড দিতে হয়নি, এটা ঠাকুরের রক্ষা আর কি। যে ওটিতে ঢোকানোর পর ওই বললো 2.5 থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, তার বেশি নয়। ওটির থেকে আর বেরোচ্ছে না, অত পেশেন্ট যাচ্ছে আর সব বেরোচ্ছে, ওটি হয়ে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, বেড়ে দিয়ে দিচ্ছে, কারোকে আইসিইউ নিয়ে যাচ্ছে, সব ঠিক আছে। আমাদের পেশেন্টকে ওটি থেকে আর বেরোচ্ছে না। সে 7:30টায় যে ওটিতে ঢুকিয়েছে, একটা বেজে গেল, 1:30টা বেজে গেল, 1:30টার পর 2:45টার সময় না 2টো পেরিয়ে গেছিল, তারপর পেশেন্টকে ওরা বের করলো। দিয়ে তখন সে ওরা ওই ট্রেতে করে ওই টিউমার গুচ্ছটা এনে দেখালো, এটা খুব এত বড়, খুব বড়, আর এক গুচ্ছ সে আঙুর থোড়ার মতো ওই টিউমার ওই ট্রেতে করে এনে দেখালো। ফুটে দিয়ে আমি ওই ওই সার্জনকে জিজ্ঞেস করলাম, আমি বললাম স্যার এত দেরি কেন, আমাদেরকে 2.5-3 ঘন্টার মধ্যে বলেছিল। তো উনি ওই আধো আধো ইংলিশ হিন্দিতে করে বললেন যে পেশেন্টটা খুব ক্রিটিক্যাল ছিল,
খুব ক্রিটিক্যাল ছিল। এটা ওই টাইমের মধ্যে এটা করা যায়নি। অ্যানেস্থেসিয়া অনেক বাড়াতে হয়েছে। আপনার খরচাও অনেক বেড়ে গেছে। কস্ট অনেক অনেক বেড়ে গেছে। ওদের ভাষায় বলল। মানে আমি যেটা বুঝলাম বুঝে গেলাম যে ওই টাইমে হয়নি, অ্যানেস্থেসিয়া অনেক বাড়াতে হয়েছে আর খরচাও বেড়ে গেছে। দিয়ে তারপর ওরা যথারীতি বেডে দিয়েছে পেশেন্টকে। ওই দেওয়ার পর যেটা হয় স্বাভাবিক, জ্বর এলো, ইনফেকশন হয়ে গেল, সবই হয় যেটা হয় সাধারণ সবকিছু মানে হয়েছে সবকিছু হওয়ার পর এরপর আমার তো খুব টাকা চিন্তা হয়ে গেছে। কি করে যদি আরো টাকা লাগে। তো সেই অবস্থার মধ্যে দিয়ে পেশেন্টকে ওরা 5 দিন 7 দিন আর পেশেন্টকে যখন ওই আমরা দেখলাম যখন দিল আর কি আমাদেরকে রুমে থাকার জন্য 2 দিন পর, তো পেশেন্টকে পেটটা দেখে মানে ওইরকম পেট কাটা রুগী আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখিনি। পেটের মধ্যে গোটা এই পিছন পর্যন্ত এইভাবে পিছন পর্যন্ত পুরো কেটে মানে সেলাইগুলো গুনে শেষ করা যায় না। শুধু মেরুদণ্ডটি লেগে আছে। গোটা পেটটা হরাইজন্টাল হোল্ডে এই আড়াআড়ি ভাবে গোটা পেটটা কেটেছে। ওই জন্যই অত সময় লেগেছিল। মানে সেটা আমার নলেজের বাইরে ছিল। যখন ওরা রুমে থাকার জন্য দিল মানে পাঠালো ছাড়লো 72 ঘন্টা পর, তখন আমি দেখি যে এই অবস্থা ওরা করেছে পেশেন্টের। মানে উপায় ছিল না। মানে প্রাণ বাঁচানোর জন্য এটা করতে বাধ্য হয়েছে। তো সেই অবস্থার মধ্যে পেশেন্টকে আমরা নিয়ে যথারীতি ওই 7 দিন থাকার 7 দিন থেকেছি। আরো ক্রিটিক্যাল অবস্থা হয়েছে, গেছি এসছি। ডাক্তার খবর দিয়েছি, তারা মেডিসিন দিয়েছেন, সব দিয়েছেন। দিয়ে ওর সাথে আরো জোরে যেদিন সেলাই কেটে ওদের ছুটি দেবে আরকি। তো ওর পেশেন্টে ওর সাথে আরো যারা অপারেশন হয়েছে তাদের হয়তো কারো আরো ছোট, ছোট অপারেশন হয়েছিল। তাদের ঘা শুকোয়নি, সেলাই শুকোয়নি। তাদেরকে আবার ৭ দিন আবার ওই কোয়ারেন্টাইন দিয়ে দিচ্ছে যে আপনারা ওইখানে থাকুন গা, আরো এই ওষুধ নিয়ে যান, এমডি কনসাল্ট করুন, এ করুন, সে করুন। এসব তাদেরকে বলা হচ্ছে আরকি। তো আর আমাদের পেশেন্টকে বলছে, "না এই তো ঠিক আছে, দীপালি, দীপালি ঠিক আছে।" মানে ও মানে ওকে সবাই এত মানে ডাক্তার থেকে সিস্টার থেকে আরম্ভ করে সবাই চিনে ফেলেছে, ভালো বেসে ফেলেছে। ওর নাম পর্যন্ত জেনে গেছে। ওকে পেশেন্টের অন্যদেরকে ১১৯, ১২০, ১২২ এই নাম্বার বেড নাম্বার ধরে রাখছে আরকি। তো ওকে দেখছি দীপালি, দীপালি বলে ডাকছে। তার মানে দেখো তুমি এসে এখানে এদের কাছে কতটা পরিচিত হয়ে গেলে। আমি কিন্তু তখন তাকে বলছি আরকি। এরপরে ওই যেদিন আমরা আসবো, মানে ছুটি নেবো আরকি, সেদিনের ঘটনা। আমার তো মাথায় হাত। এবার যদি আরো টাকা চেয়ে বসে কোথায় পাবো? দিয়ে তারপর ওই আমরা গেছি ওখানে যখন ডিসচার্জ হবে, ডিসচার্জ জায়গাতে গেছি। ওখানে যাওয়ার পর ওরা বলছে এই মেডিসিন গুলো কিছু একটা ওই ক্যারি ব্যাগ দিল। বলছে এই মেডিসিন গুলো লাগেনি। এগুলো আপনি কাউন্টারে ফেরত দিয়ে দিন। দিয়ে আমি বলছি এগুলো কি টাকা রিটার্ন দেবে? বলছে না টাকাটা আপনার ওই বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দিয়ে আমি ওটা ফেরত দিয়ে গেছি। ফেরত দেওয়া হলো, সবই হলো। তারপর ওই কাউন্টারে যখন গেছি বলছে যান বিলটা পে করে দিয়ে আসুন। আমার কত বিল হয়েছে? না সেটা আমাদের এখান থেকে আমাদের জানা নেই। তো আর আমি বললাম যে ওই যে তার মধ্যে একটা কথা, বায়োপসি যেটা ওরা বলল, "একটা বায়োপসি আছে। বলল বায়োপসির চার্জটা বাকি আছে, ওটা মিটিয়ে দিবেন।" ওটা তখনকার দিনে চার্জ ছিল ৳২২৫০ বোধহয়। হ্যাঁ, ৳২২৫০। এটা মিটিয়ে দিবেন। তো আমি ৳২২৫০ নিয়ে আবার গেছি। ওই যেখান থেকে ডিসচার্জ ওরা দেবে আরকি। সেখানে গিয়ে দেখছি ওরা বলছে, "আরে বসুন, বসুন।" ওই ওদের ভাষায় বলছে, তামিল ভাষায়, হিন্দি ভাষায় সব বলছে। আমি তো বুঝতে পারছি না ভালো করে। দিয়ে বলছে, আপনার টাকা যেটা অ্যাডভান্স দিয়েছিলেন, এত টাকা খরচা হয়নি। আপনার ৳১৪,০৮০ রিটার্ন আছে, ফেরত আছে। আপনি যান এই কাগজগুলো নিয়ে, এই ফর্মগুলো নিয়ে বিভিন্ন জায়গাতে ওই ৩ জায়গায় সই করে নিয়ে আসুন গা। তাহলে আমার ভয় ছিল আরো টাকা লাগতে পারে। কিন্তু শ্রী ঠাকুর দয়া করে আমার টাকা খরচা কিন্তু ওদিকে কমিয়ে দিয়েছেন। অথচ অত বড় অপারেশনও হয়ে গেল। আর কি বলব? মানে এইগুলো আর একটু আমি সচেতনের কথা কেন বললাম? ইষ্টভীতির কথা কেন বললাম? সচেতন থাকা মানে এই যে এইরকম ধরনের ডাক্তারকে পারলে যেন আমরা কেউ না পড়েন। এটার জন্য আমি সচেতনের কথা বললাম। যে মানে সৎসঙ্গীদের বোকা অতি চালাক হওয়া মানে চলবে না। কিন্তু সচেতন থাকতে হবে। এটা কিন্তু একটু সকলের মধ্যে একটু খেয়াল রাখবেন। মানে তার পরবর্তীতে আমি যখন ওই ভেলোর থেকে আসি, আমি কিন্তু মানে লুকিয়ে মানে কি বলবো? আরে আমি বলছি, বলিনি। আমি লুকিয়ে ২ জ্যোতিষীর কাছে গেছিলাম। যে ব্যাপারটা কি ঘটলো? এবার দেখতে হবে। জিনিসটা জানা দরকার। তখন তো আমার মনে হয় অত দুঃখ কষ্ট নেই। তখন তো আমার মনে আনন্দ হয়েছে। এই পেশেন্ট আমার ফিরে এসছে। আমার অসুবিধা হয়নি। তো কুষ্ঠিতে কিন্তু ছিল আমার পত্নী বিয়োগ যোগ ছিল। ওদের কোনো কুষ্ঠি নেই। ওদের কোনো কুষ্ঠি বা জন্মছক নেই। মানে ওদের বাড়িতে করতে নেই। বরাবর নেওয়া। কিন্তু আমার তো জন্মছক কুষ্ঠি আছে। তো আমি সেটা একটা ডক্টর শুভশেষ ব্যানার্জি আর একজন তান্ত্রিক। ২ জায়গায় আমি আলাদা, আলাদা করে গেছি। দুজনেই বলছে, "আপনি কি আবার বিয়ে করবেন নাকি? না করেছেন?" আমি বললাম, "না তো।"
তো তারা কিন্তু ওটা দেখে বিচার করে বলছে আমরা কিন্তু প্রতিনিধি বিয়োগ ছিল। তো আমরা না, আমার প্রতিনিধি বিয়োগ হয়নি। তারা রেমিডিস ফেমিডিস অনেক কথা বলেছে, আমি আর ওসব নিইনি। ওসব নিয়ে আমার কোনো, আমার যে রেমিডিস আছে, আমার সেই মনে মনে বলছি আর কি, যে আমার যে রেমিডিস আছে এর থেকে বড় রেমিডিস আর হয় না। এতে এই রেমিডিস আমার ভালো। কারণ অনেকে, মানে এবারে আমি একটা কথা বলি, যে অনেকে আমরা যে এলআইসি করি, এলআইসি দেখবেন মরে মরে গেলে পর লাভ। মানে আমি একটা এলআইসি করলাম, আমার পরিবার টাকা পাবে, আমি যদি মরে যাই আমার জীবদ্দশা কিন্তু আমার সেটা উপভোগ করতে পারবো না। সে কখন ম্যাচুরিটি হবে তখন আমি বুড়ো হয়ে যাব, মরে যেতে পারি। কিন্তু এই যে শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভীতি নামক যে এলআইসি আছে, এই এলআইসিটা থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। এই এলআইসিটা আপনারা কিন্তু সকলেই কিন্তু নিয়মিত করার চেষ্টা করবেন। আমি এটা জ্ঞান দিচ্ছি না, আমি আমার উপলব্ধির কথা বলছি। আমি নিজে যেটা করি, করার চেষ্টা করি, করেছি, তার ফল পেয়েছি, পাচ্ছি। এরকম ঘটনা অনেক অনেক ঘটনা আছে আমার জীবনে, আমাদের জীবনেও। আরো যদি কোনোদিন সুযোগ পাই আমি সেরকম বলার চেষ্টা করব, বলবো। আমরা তো এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু আমি ইমোজিগুলো দেখে বুঝতে পারছি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এর এর সত্যাসত্য বিচার করবেন, বিবেচনা করবেন আপনারা। আর এই যে শ্রী শ্রী ঠাকুরের যে লীলার কথাটা বললাম, শ্রী শ্রী দাদার মারফত কিভাবে লীলাটা তিনি করলেন এবার ভাবুন তো। এটা কি সম্ভব? দেখবেন ইদানিং ডক্টর বিশাল প্রসাদ দাদা খুব লীলার কথা বলছেন, সব জায়গাতে বলছেন, খুব জায়গায় উনি খুব জনপ্রিয় হয়ে গেছেন। তো আমার একদিন আলাপনি পড়েছিল, তো আমি সেখানে দুটো কথা আমার উপলব্ধি থেকে বলেছিলাম, যে আমরা এই যে ইষ্টভীতি নামক এলআইসি কথাটা, তিনি সেটাও কিন্তু সজায় পরিবেশন করেন, যে এই এলআইসিটা সবাই আগে নেবেন, আগে করাবেন। আমার খুব ভালো লাগে। আরেকটা কথা বলেছিলাম, শ্রী শ্রী ঠাকুরের ফটোকে কেউ ফটো ভাববেন না, ফটো বলবেন না, তাহলে কিন্তু আর ফুটো হয়ে যাবেন। সে কথাটাও তিনি পরিবেশন করেন। আমার খুব ভালো লাগে। কারণ সেই প্রতিকৃতিকে আমরা যেন জীবন্ত মনে করি, জীবন্ত ভাবে আমরা যেন তাকে, মানে কি বলবো, ধরে রাখি আমাদের মাথায়। তাকে যেন আমরা বাহন না করে ফেলি, তাকে যেন আমরা ঘাড়ে করে বহন করি। এই বহন করাটাই হচ্ছে শ্রী ঠাকুর নিয়ে চলা। বাহন যেন না, কোনোমতে যেন বাহন না হয়ে যায়। আমার টাইম তো হয়ে এসছে, ৬টা ৩৯, আর ১ মিনিট আছে। ১ মিনিটে আর কিছু বলা যাবে না। অন্যদিন অন্য কোনো ঘটনা আরো বলবো। অনেক ঘটনা আছে। অনেকেই কিন্তু মানে জানবেন, শুনবেন। একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন, সচেতন থাকার চেষ্টা করবেন। এই বলেই আমি আজকের মতো বক্তব্য রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। সকলেই ভালো থাকবেন। জয় গুরু।